প্রথমে হলো ভাই, আমার খুব মানে স্বপ্ন ছিল যে ভিসাটা অ্যাপ্রুভ করে নিয়ে হচ্ছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো সবার সাথে, বাট হলো না আনফরচুনেটলি, ব্যাড লাক। তো আমি হচ্ছে কালকে আমার হচ্ছে ইন্টারভিউ ছিল 2টায়। তো আমি বাসা থেকে বের হয়ে যাই হচ্ছে 12:30টার দিকে। বাসা থেকে বের হই, একটা বাইক নিয়ে চলে যাই এম্বাসির এখানে। তো বাইক নিয়ে যাওয়ার পরে আমি, জ্যাম ছিল না, তো খুব তাড়াতাড়ি চলে যাই এখানে। এখানে আমার জন্য আমার একটা ভাইয়া ছিল। তো আমি ওইখানে যা পরে হচ্ছে এম্বাসির লাইনে দাঁড়ালাম। তো ওইখানে লাইন ছিল ভালোই। এভাবে ডাক দিয়ে দিতে আমাদেরকে একটা ঠিক মানে ওইখানে যে ভলান্টিয়াররা থাকে আর কি, গার্ড, ওরা আমাদেরকে ডাক দিয়ে দিতে ওইখানে ঠিক 1:30 এরকম টাইপে বললো যে দুপুর 2টা যারা আছেন তারা সামনে আসে। তো আমরা সামনে যেয়ে প্রথমে দাঁড়ালাম। দাঁড়া থাকার পরে আমাকে তখন আমাদেরকে 5 মিনিট দাঁড়া করে রাখার পরে তো আমাদেরকে বলে যায় এবার আপনি ভিতরে যান। আমরা ভিতরে গেলাম। ওরা আমাদের এখানে পাসপোর্টটা চেক করলো। পাসপোর্ট চেক করে হচ্ছে দেন হচ্ছে ওখানে একটা DS-160 কনফার্মেশন আমার পাসপোর্টের পিছনে লাগাই দেওয়া হলো। আমি চেক করে নিছি ফার্স্টেই। চেক করে তারপর হচ্ছে আমি ভিতরে চলে গেছি সোজা। তো যেই প্রথমে ভিতরে যা বাইরে একটা লাইন থাকে, ওই লাইন দিয়ে যে বসছি, একে একে করে আমরা আগাচ্ছি আর কি। আমাদেরকে বলতেছে আগানি ভাবে, আমরা আগাচ্ছি করতে করতে তারপর যে মেইন যে ডোর, তো ওই ডোরটার ভিতরে ঢুকে একদম ডাইরেক্ট একদম কোনায় দেখলাম যে এখানে কাউন্টার। তো অনেকগুলোতে ইন্টারভিউ হচ্ছে, তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। তো আমরা ওইখান থেকে সরে আর ভিতরে এখানে গেলাম। আমাদেরকে ওর ভিতরে যাইতে আরো ওইখানে ছোট একটা জায়গা আছে, ওটার ভিতরে বসার জায়গা আছে। ওইখানে আমরা সবাই বসছি। তো একে একে আমাদের বললো যে এখানে আপনাদের পাসপোর্ট এগুলা নেন। আমাদের পাসপোর্ট দেখলো, আমাদের আইডেন্টি দেখলো। তো আমাকে একজন বাঙালি অফিসার ছিল, মহিলা, উনি বলতেছে আপনি নিউ আপডেট আইডেন্টি কোথায়? তো আমি বললাম যে আমি আমার নিউ আপডেট আইডেন্টি পাইনি এখনো, তো হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্স লেটার আছে। তো উনি বলছে যে হ্যাঁ ঠিক আছে, আপনার কিন্তু ভিসা নিতে হলে নিউ আপডেট আইডেন্টি দিতে হবে। আমি হ্যাঁ, যদি আমার ভিসা হয়ে যায় তাহলে আমি নিউ আপডেট আইডেন্টি সাবমিট করবো, আমি নেক্সট উইক এটা পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বসুন যায়। ওইখান থেকে আমাকে বললো যে 3 নাম্বার 1, 1, 2, 3 সম্ভবত, আমার এক্সাক্টলি মনে পড়তেছে না এখনই। তো ওইখানে বললো যে ফিঙ্গারপ্রিন্ট হবে আপনার, যান আপনি এখানে। এভাবে সিরিয়াল ওয়াইজ একজন 3-4 জন করে করে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট ওখানে পাঠাচ্ছিল। তো আমি ছিলাম সম্ভবত 3 নাম্বার কাউন্টার অথবা 2 নাম্বার কাউন্টার। ওইখানে একজন আমেরিকান ফিমেল ভিউ ছিল, উনি আমার ফিঙ্গারপ্রিন্ট নিল। তো এরপর এখান থেকে আমি যা বসে হচ্ছে বেঞ্চে বসলাম সিরিয়ালে আমার ইন্টারভিউর জন্য। তো এইভাবে করতে করতে আস্তে করতে আসি। তো 9 নাম্বার কাউন্টারে একজন টাকলা করে আর কি ছিলেন, ফর্সা, চশমা পরে। উনি খুব রিজেক্ট করতেছিল, মানে হিউজ লেভেলের। মানে কাউকে 2 মিনিট অ্যান্সার করার সময় দিচ্ছিল না, একদমই না। একটা কোশ্চেন করতেছিল, হোয়াই দিস ইউনিভার্সিটি। ধরেন আমি হচ্ছে ওনার কাছে পড়ছি, ধরেন আমি যে শুরু করবো আমার অ্যান্সারটা, যে আই চুজ দিস ইউনিভার্সিটি বিকজ অফ ইটস, এই কথাটাও আমি দেখছি যে কেউ শেষ করতে পারেনি, সঙ্গে সঙ্গে আরেকটা কোশ্চেন নিয়ে উনি চলে গেছেন যে হুইজ ইউর স্পন্সর, অথবা হচ্ছে যে টাইপের কোশ্চেন করছে আর কি। তো মানে একটা মানুষ যে দাঁড়াবে যে একটা কোশ্চেন অ্যান্সার করবে, সঙ্গে সঙ্গে সেইটা সে সুযোগই দিচ্ছিল না, তো রিজেক্ট করে দিচ্ছিল। অনেক রিজেক্ট করছে উনি। আমি যতক্ষণ ছিলাম, আধা ঘন্টার মতন ছিলাম ওইখানে। আমি 3 জন মেয়েকে জাস্ট ভিসা পাইতে দেখছি ওই সময়, তা আবার ওনার কাছ থেকে। তো 3 জন মেয়ে গেছে। তো এর মধ্যে একজন গেছে হিজাব পরা, আমার হাজবেন্ড স্পন্সর ছিল। তো উনাকে অনেক কোশ্চেন করছে। তো আমি ওখানে বুঝছি যে ওনাকে যেহেতু এত কোশ্চেন করতেছে, তাহলে ওনাকে মনে হয় ভিসা দিবে উনি, মানে এই ভিউটা। উনি অনেক রুড ব্যবহার করতেছিল, অনেক। তো ওনার সাথে দেখি ভালোই কথা বললো এবং অনেক ফাস্ট টাইপিং করতেছিল দেখলাম, এবং অনেক ফাস্ট কোশ্চেন করতেছিল। বাট যে মেয়েটাকে ভিসা দিচ্ছে ওই মেয়েটাকেও ফাস্ট কোশ্চেন করছে, মেয়েটার অ্যান্সার গুলো প্রপারলি শুনছে। তো আমার এখান থেকে একটা জিনিস মানে এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার একটা ফ্রেন্ড একবার বলছিল, ওর হচ্ছে 14 তারিখ ইন্টারভিউ ছিল ওই মাসেরই। ও রিজেক্ট খেয়েছিল সাউদার্ন ইউনিভার্সিটি থেকে। ও বলছিল আমাকে একটা কথা যে দোস্ত, আমার মনে হয় যে ওরা আমাদের DS-160 দেখে, যে যে বলে না যে 1 সপ্তাহ আগে বা মিনিমাম আরো 10-15 দিন আগে সাবমিট করা উচিত আমাদের DS-160টা, ওরা এটা থেকে ডিসিশন নেয় যে ওকে আমাকে ভিসা দিবে নাকি না। আর মানে ওরা, আমি মনে করি যে 90% ডিসিশন নিয়ে নেয় ভিসা দিবে কিনা দিবে। ইন্টারভিউটা জাস্ট একটা কনভারসেশন, আর কিছু না। আমার এটা মনে হয়েছে, কারণ
ওই টাকলা মানে ফসা করে যে ভিউটা ছিল 9 নম্বর কাউন্টারে, উনি যেভাবে কোশ্চেন করতেছিল আর যেভাবে কথা বলতেছিল, আমার মনে হয় না যে উনি ইন্টারভিউ নিতে বসছিল। উনি জাস্ট একটা ফান করার জন্য বসছিল, যেগুলো একটা মানুষের ভেড়ার পালের বাচ্চা, এগুলো আসছে জাস্ট আমি কোশ্চেন করতেছে ছেড়ে দিচ্ছি। যেভাবে মানুষ রিজেক্ট করতেছিল, শুনতেছিলই না কারো কথা। তো ওয়াদিস ইউনিভার্সিটি উইজ স্পন্সর এইভাবে খুব ফাস্ট কথা বলছিল। আমি অ্যান্সার করা শুরু হয় মানে কেউ অর্ধেক অ্যান্সার বলতে পারছে কিনা, অর্ধেক বলতে পারছে কিনা আমার সন্দেহ ছিল। তো আনফরচুনেটলি 3টা মেয়ের ভিসা হয়েছে এখান থেকে। ভালো লাগলো, যাক আমি আলহামদুলিল্লাহ বললাম যে না, আল্লাহ ছিল ওইখানে ভিসা অফিসাররা আসেন, কথা বলেন, ইএমকে সেন্টারের যারা স্টুডেন্ট আছে, মেম্বার আছে। তো আমিও যাই, যেহেতু এটা ফ্রি ছিল। তো ওইখানে ওই দিন একজন ভিউ আসে, উনি সম্ভবত রিসেন্টলি না, উনি আগে থেকেই এখানে বাংলাদেশে আর কি ইন্টারভিউ নিয়ে থাকে। তো উনি আসছিল, উনি লম্বা করে ছিল একজন, লম্বা করে ব্রাউন ইয়ে চুল, দাড়িটাও মোটামুটি ব্রাউন, বিয়ার্ড গুলাও। উনি আসছে, ওনার সাথে আমার কথা হয়েছে। আমি ওনাকে কোশ্চেনও করছিলাম যে অফিসার আপনারা কেন ওইখানে মানে ইএমকে সেন্টার, আমি ওনাকে এই কোশ্চেনটাও করছিলাম যে অফিসার আপনারা যে মাঝে মধ্যে স্টুডেন্টদেরকে 2 মিনিট সময় মানে 30 সেকেন্ড সময় দেন না, হ্যাঁ কোনো কোশ্চেন করতে দেন না, রিজেক্ট করে দেন, এটা কি আপনারা কোনো মানে আগে থেকে ইয়ে নেন কিনা, ডিসিশন নেন কিনা যে ওকে আমি ভিসা দিব নাকি না? তো উনি বলছিল যে না, এরকম কোনো আমাদের ইয়ে নেওয়া হয় না, ডিসিশন নেওয়া হয় না। তা আমি বললাম যে তাহলে এইভাবে এত কেন রিজেক্ট করে দেন? তো উনি উত্তরটা কিছু প্রপারলি দিছিলেন কিনা বা দিতে পারেন না, এটা আমার এক্সাক্ট মনে ছিল না। তো আমার এই কোশ্চেনটা শুনে সবাই হাত তুলে দিছিল, এটা আমার ভালো লাগছিল। তো পরবর্তীতে আমি যখন এমবাসিতে মানে ইন্টারভিউতে ঢুকি, তো ওই সময় ওই ভিউটাকে আমি দেখি। আর আমি ওই দিন এমকে সেন্টারে ওনার সাথে কথা বলে এত ভালো লাগছিল, তো আমি আল্লাহর কাছে বলছিলাম জানলা আমি যাতে আমার এই ভিউটাই পরে আমি ওনাকে ইন্টারভিউ দিতে পারি, তাহলে একটা ভালো একটা গ্রেডিংস দিতে পারবো ওনাকে অ্যাটলিস্ট। মানে সবাই তো গুড আফটারনুন দিয়ে শুরু করে বা যেভাবে শুরু করে কথা টকিং করার স্টাইল শুরু করে, যেভাবে কথা বলা, আমি একটা ভালো গ্রেডিংস দিতে পারবো ওনাকে, অ্যাটলিস্ট বলতে পারবো যে আমার সাথে আমার দেখা হয়েছিল বা এরকম। তো ফরচুনেটলি বলবো, এই জিনিসটা আমার কাছে ফরচুনেটলি মনে হয়েছে। আল্লাহ তাআলা অর্ধেক দোয়া কবুল করে, অর্ধেক করে না ভাই। তো আমি যখন এমবাসির ভিতরে ঢুকি, যে দেখি যে উনি 10 নম্বর কাউন্টে ইন্টারভিউ নিচ্ছে, আমি দেখে খুশি হয়ে গেছি। এর সাথে 9 নম্বর কাউন্টে এরকম বাজে অবস্থা। 11 নম্বর কাউন্টে একটা সম্ভবত লেডি ছিল, উনি হচ্ছে কিছু মানুষের মানে মহিলা, বেসিক্যালি মহিলা ফ্যামিলি ইমিগ্রেন্ট, এদের ভিসা নিচ্ছিল 11 নম্বর কাউন্টারে। মহিলাটা স্টুডেন্ট খুব কম যেতে দেখছি আমি আমার থাকা অবস্থায় এমবাসির ভিতরে। তো আমাকে যখন আমি তো আমার কথা ফিরে আসি, তো আমি যখন ভলেন্টিয়ারের কাছাকাছি গেছি, মানে যেখানে আগাইলে পরে বলে আপনি কি শোনা যাচ্ছে না জোরে, আমার ভলিউম পুরো বাড়ানো যায়। তারপরে হচ্ছে যখন আমি ভলেন্টিয়ারের কাছাকাছি চলে গেছি, তো ওই 2টা ছেলে, যে আমার সামনে যে একটা ছেলেটা মেয়ে ছিল, ওরা চালাকি করে যেহেতু 10 নম্বর কাউন্টারে যে দাঁড়াইছে, তো এখন আমি লাস্ট, আমার কি বলবে, আর 9 নম্বর কাউন্টারে জাস্ট 2জন দাঁড়ানো ছিল সম্ভবত, অথবা 3জন, আমার ঠিক মনে নাই। তো আমি বললাম এটা তো খালি দেখাচ্ছে, আমাকে মানে এখানে পাঠিয়ে দিবে। এখন এখানে পাঠিয়ে দিতে গেলে আমি শেষ হয়ে যাবো, কারণ আমি কথাই বলতে পারবো না। আমি যেটুকু প্রিপারেশন নিছি, যেটুকু করছি, এখানে আমি কথাই বলতে পারবো না। তো আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে অ্যাটলিস্ট 9 নম্বর কাউন্টারে ফেলাইও না। আমি তো যেহেতু দোয়া করছিলাম তোমার কাছে 10 নম্বর ওই ভিসা অফিসারকে ফেস করার জন্য, ও তো 10 নম্বরে কাউন্টারে আছে, ওইকে যাতে আমি ইন্টারভিউটা দিতে পারি, আমার জন্য ভালো হবে। তো দোয়া করতেছিলাম, দৌড় ছড়ি পড়তেছিলাম, আল্লাহর নাম নিতেছিলাম। তো একজন ভলেন্টিয়ার তো বললো যে ভাইয়া আপনি 10 নম্বর কাউন্টারে যান। আমি খুব খুশি হয়েছি শুনে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া করলাম। পরবর্তীতে আমি 10 নম্বর কাউন্টারে দাঁড়াইলাম। তো আমি যখন দাঁড়াইছি, আমার সামনে একজন মানে আর কি ফ্যামিলি, ওনারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, ওনারা যাবে, ওনার ছেলে হচ্ছে নিউ জার্সিতে থাকে, অপারেশন হবে, এই জন্য যাবে। তো ওনারা ছিলেন আমার সামনে, আর তার সামনে একটা ভাইয়া ছিলেন, ব্যাচেলর অথবা মাস্টার যে কোনো কিছু হবে। তো ওইখানে ওনাকে কোশ্চেন করতেছিল, পরিষ্কার শোনা যাচ্ছিল না, ছেলেটা আস্তে কথা বলতেছিল। আর ভিও অনেক অনেক উনি আগে থেকে, আমি তো ওনাকে যেহেতু আগে থেকে চিনতাম, মানে ওনার সাথে কথা হয়েছে, উনি অনেক আস্তে কথা বলতেন। উনি অনেক আস্তে কথা, সবসময় অনেক আস্তে আস্তে কথা বলতেন, পোলাইটলি। সো উনি অনেক আস্তেই কথা বলতেছিল, মাঝে মধ্যে কিছু কোশ্চেন শোনা যাচ্ছিল। তো আর আমি অতটা ফোকাস করি না, কারণ আমি চিন্তা করছি যে আমি সবসময় এক্সপিরিয়েন্স শুনতাম। তো
তো দেখতাম যে অন্যজনটা শুনলে নিজের উপর হ্যাম্পার করে জিনিসটা, মানে মাথার উপর প্রেশার ক্রিয়েট হয় রিজেক্ট হইলে বা উল্টা কোশ্চেন দেখলে। তো আমি ওদিকে ফোকাস করতে চাই নাই, যে আমি চিন্তা করছি যে আমি যেটা পারি বা আমি যেটা প্র্যাকটিস করছি আমি সেটা ডেলিভার দিব আজকে, কার কি হলো না হলো এটা আমি বলা খেয়াল করবো না, আমি যার দ্বারা আমি নার্ভাস না হই, যেন আমি অতটা ফোকাস করি না। আমি জাস্ট মনে মনে আল্লাহকে স্মরণ করতেছিলাম, দুরূদ শরীফ পড়তেছিলাম, আস্তাগফিরুল্লাহ পড়তেছিলাম, আল্লাহকে রাখতেছিলাম, আর দোয়া পড়তেছিলাম। তো ওই ছেলেটা আনফর্চুনেটলি ভিসা পাই নাই, ও চলে গেল। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে আমি কালকে আমার থাকা অবস্থায় কোনো ছেলের ভিসা নিয়ে বের হতে আমি দেখি নাই, যেটা সত্যি কথা। ফিমেলদের ভিসা পাওয়ার একটা, মানে সবসময় বলে না যে ফিমেলদেরকে বেশি ভিসা দেয় বা ওদের পাওয়ার চান্সেস বেশি, এটা আমি কালকে প্রমাণিত হয়েছি। মানে আমার সামনে যে 3-4 জনের ভিসা আছে 3 জনই ফিমেল ক্যান্ডিডেট, আমি কোনো ছেলের বা মেলের ভিসা হইতে দেখি নাই। এটা আমাদের দুঃখের বিষয়। তো পরে আমার সামনে যখন ফ্যামিলি ছিলেন, ওনারা গেলেন, তো ওনাদেরকে বাংলায় ভিডিও কোশ্চেন করলো, আপনারা কেন যাচ্ছেন, কি যাচ্ছেন, ওনারা বললে অ্যান্সার দিল। তো ওনাদেরকে আমিও বুঝতেছিলাম যে ওনারা কোশ্চেন করার মানে শেষ পর্যায়ে ওনাদেরকে ভিসা দিয়ে দিবে বা দিবে না, এরকম। মানে শেষ পর্যায়ে প্রথমে আমি গ্রিটিংস দিলাম যে অফিসার, গুড টু সি ইউ এগেইন। উনি বললো যে হোয়ার। তো আমি বললাম যে আই স ইউ ইন ইএমকে সেন্টার। তো বলছে ও থ্যাংকস। তারপরে বললো যে 5 মিনিট ডকুমেন্টস। আমি আমার ডকুমেন্ট দিলাম। আমি প্রথম কোশ্চেনটার জন্য রেখেছিলাম যে উনি হয়তো কোশ্চেন করবে যে আপডেট অ্যাক্টিভিটি, তোমার ক্লাস হচ্ছে 22 জানুয়ারি ছিল, ড্রাইভার দিছে কিনা, এগুলা ব্লা ব্লা। আমি ভাবে রেখেছিলাম, বাট উনি আমাকে ফার্স্ট কোশ্চেনটাই করলো যে ওয়াই দিস ইউনিভার্সিটি। তো আমি চিন্তা করলাম যে আমি তো অনেক বড় কোশ্চেন মাথায় নিয়ে গেছি, আমি চিন্তা করলাম এত বড় কোশ্চেন অ্যান্সার করবো না। আমি জাস্ট আমার এই সাবজেক্টের কথা বললাম, সাবজেক্টের কোর্স কারিকুলামের কথা বললাম, আর আমি ইউনিভার্সিটিতে এই সাবজেক্টের উপর ফোকাস করতে চাই। দেন এরপরে রেপুটেশন তো সব, কারণ আমি ভাইয়াদের থেকে শুনছি, ভাইয়ার কাছ থেকে এই গ্রুপে যে আমি প্র্যাকটিস করতাম, কাফি ভাই আসবে সবার কাছ থেকে শুনছি যে এই রেপুটেশনের কথা বলে অনেকেই, বাট আবার উনি আমাকে, মানে ওনার সাথে যেহেতু এক্সপিরিয়েন্স ছিল একটা, উনি আমাকে মানে ইএমকে সেন্টারে বলছিল যে আমেরিকার সব বিশ্ববিদ্যালয় কিন্তু মোটামুটি ওদের ফ্যাকাল্টি ভালো, রেপুটেশন ভালো। সো আপনি আপনার পার্সোনাল চয়েসটা, পার্সোনাল যে টাই ভার্সিটির সাথে চুজ করছেন সেগুলো বলার ট্রাই করবেন। আমি ছিলাম যে আপনার কাছেই পড়ছে, আপনাকে আমি রেপুটেশন ফ্যাকাল্টি নিয়ে বলবো না। তো আমি ওগুলো বলি নাই, আমি জাস্ট তখন ডিরেক্ট সরাসরি বলছি এগুলো আমার কারণে এগুলো চুজ করা, কোর্স কারিকুলাম আমি এগুলো ফোকাস করতে চাই ভার্সিটি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখান থেকে স্কলারশিপটা পেয়েছি, যেটা ভার্সিটি চুজ করতে আমার জন্য সুবিধা হয়েছে। তো এরপরে সেকেন্ড কোশ্চেন ছিল, মানে আমি যে প্র্যাকটিস করছিলাম, মানে রিয়েল ইন্টারভিউ দিছিলাম ভাইয়াদের কাছে, ওখান থেকেই কোশ্চেন আসছে, বাইরে থেকে আসে নাই, সত্যি কথা যেটা। তো এরপরে সেকেন্ড কোশ্চেন ছিল যে, যদিও আমি অনেকগুলো কোশ্চেন রেডি করে গেছিলাম, প্রায় 50টার মতন, ওখান থেকে কিছুই করে নাই। তো পরে কোশ্চেনটা ছিল হচ্ছে হাউ ডিড ইউ ম্যানেজ দিস স্কলারশিপ, তুমি স্কলারশিপটা কিভাবে পাইছো। তো পরে আমি সুন্দর করে বলছি যে আমি এভাবে $11,000, $8,000, $19,000 পাইছি এভাবে। তো উনি বলার পরেই, তো এরপরে উনি স্পন্সরের কোশ্চেন করছে, উনি ডাইরেক্ট কোশ্চেন না করে উনি জিনিসটা ঘুরায় করছে যে কে আমার দেখাশোনা করার দায়িত্ব নিবে বা খাওয়া দাওয়ার দায়িত্ব নিবে। তো আমি জিনিসটা বুঝতে পারছি যে উনি আমার স্পন্সর বিষয়টা জানতে চাচ্ছে। আর উনি বেশি একটা কথা বলে না, উনি ফ্রম দ্য বিগিনিং উনি আমার দিকে একবারও তাকায় নাই, মানে আমার সাথে আই কন্ট্যাক্ট করেই নেই বলতে গেলে। শুরুর দিকে একটু আই কন্ট্যাক্ট করছে আইটু নেওয়ার সময়, এবং উনি জাস্ট টাইপিং করতেছিল। তা আমি যখন বললাম যে অফিসার মাই ফাদার ইজ মাই স্পন্সর, বলার পরে আমি চুপ করে চিন্তা করলাম যে না, আমি এখন একটা আক্স করি, আমার সাথে কথা বলুক, কোন দিকে তাকাক। তখন এখানে আমি ওকে আক্স করছি যে অফিসার, আমি কি আমার বাবার প্রফেশন সম্পর্কে বলবো কিনা। তো উনি বলছে যে ইয়া গো হেড প্লিজ। তারপর আমি বললাম, বলার পরে উনি আর কোনো কোশ্চেনই করে নাই আমাকে, সেকেন্ড কোনো কোশ্চেনই করে নাই। তো আমি এরপরে উনি সমানে জাস্ট কন্টিনিউসলি প্রায় 20 সেকেন্ডস টাইপিং করছে। আমি তখন আল্লাহ ধরে ছড়ি পড়তেছি, আল্লাহ যে এবারের মতো আমাকে ভিসাটা দিয়ে দাও, অনেকবার তো ট্রাই করলাম, কানাডা থেকেও 2টা রিজেকশন খাইছি, আর পারতেছি না, অনেক সময় হয়ে গেছে। তো ভাবছিলাম যে পায়ে যাবো ব্লু লিফটেড বা আমি যেটা দিবে আমাকে, যাক পাইনি। পরে উনি আমাকে পাসপোর্টটা দিয়ে সরি বলো যে সরি আই ক্যান্ট অ্যাপ্রুভ ইউর ভিসা স্যার। স্যার বলে সম্মান করলো, মানে সম্মান দিয়ে আমাকে বাস দিল, আমাকে পরে আর ভিসাটা দেয়নি। আমাকে হচ্ছে রিলেশন 214 লেটার, পাসপোর্ট আর I-20 দিয়ে দিছে। তো আমি থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে বলে চলে আসছি সোজা। তো আমার সামনে যে দুজন ছিল, যারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মতন করে ঢং করে 11 নম্বর কাউন্টারে যে দাঁড়াইছে, ওরাও ভিসা পায় নাই। তো 3জনই মন টন খারাপ করে কথা বলে বের হইলাম। দেখি যে বের হয়ে বাইরে অনেক ছেলে কাঁদতেছে। ওই দিন ওভারঅল ভিসা রেশিও খুবই খারাপ ছিল, আমি খুব কম দেখছি ভিসা দিতে। এই ছিল আমার টোটাল থ্রুআউট দ্য জার্নি ইন্টারভিউর।
তো ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম, অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে ঠিক মেহেদী ভাইয়ের মতোই শুনতে চাচ্ছি আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সো ওনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই আপনি শুনলেন এতক্ষণ। জি ভাইয়া, একদম শুরু থেকে শেয়ার করেন কেমন? জি ভাইয়া, আমি তো পেপারস আগে গুছিয়ে রেখেছিলাম আগের রাতেই। আমি জানি কি কি পেপার লাগবে, একদম সিরিয়ালি সব গুছানোই ছিল আমার। তো সকালে আমার ইন্টারভিউ ছিল 2টার সময়। তো আমি 1:45 বের হয়েছিলাম, আমার বাসা থেকে 5 মিনিট লাগে যেতে। তো আমি 1টার মধ্যে পৌঁছে গেলাম। তারপরে আমার প্রথমে যে পাসপোর্টের স্টিকার দিল, পাসপোর্ট দেখেই দিল, আর কোনো পেপারই লাগে নেই। সবাই বলেছিল যে অনেক ডকুমেন্ট লাগে, DS-160 কনফার্মেশন, অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, নাথিং, কোনো পেপারই লাগে নাই। একদম শুধু পাসপোর্টটাই ওই কাউন্টার পর্যন্ত যেতে লেগেছে। তো কাউন্টার পর্যন্ত যেতে আমার মনে হয় সময় লেগেছিল প্রায় 45 মিনিটের মতো। এই প্রসেসটা মোটামুটি এখানে যারা ভাইয়ারা আছেন সবাই জানেন যে কয়েকটা স্টেপ আর কি। তারপরে গিয়ে ওই ফিঙ্গারটা দেওয়া, ফিঙ্গার দিয়ে আমি ওয়েটিং রুমে বসলাম। তারপরে সিরিয়ালি আসলো। তো আমিও প্রথমে এই 8 নম্বর কাউন্টারের সামনে আমি বসেছিলাম। এই টাকমাথা একজন ছিলেন ওখানে, তো উনি একদমই ভিসা দিচ্ছিলেন না। তো আমি চাচ্ছিলাম না এখানে পড়ি। খুবই উনি মানে ওনার কথাবার্তাই আমি বুঝতে পারছিলাম যে খুব রুড টাইপের কোশ্চেন করছে এবং ফিরে তাকাচ্ছে না। তো আমি প্রথমেই দোয়া করছিলাম যে না, এখানে যেন না পড়ে। তারপরে 9 নম্বর কাউন্টারটা ক্লোজ ছিল। তারপরে আস্তে আস্তে আমি 10 নম্বর কাউন্টারের সামনে আমার সিট চলে গেল, এবং ওখানে যাওয়ার পরেই আমাকে বললো যে আপনি 10 নম্বর কাউন্টারে চলে যান। তো স্ট্রেট 10 নম্বর কাউন্টারে চলে গেলাম আমি। আমার সামনে আরো 2জন ছিল। সিরিয়াল খুব লম্বা ছিল না আর কি, ছোট সিরিয়ালই ছিল। তো 2জনেই রিজেক্ট হয়ে গেল। আমি ওই ভাইয়ার মতো, একটু আগে যে ভাইয়া শেয়ার করলেন যে উনি আসলে শুনছিলেন না যে কি অ্যান্সার করছে, কি কোশ্চেন করছে। আমিও সেটাই চাচ্ছিলাম যে মানে আমাকে কি কোশ্চেন করবে আমি জানি, আর আমার অ্যান্সার গুলো আমার রেডি। সো অন্যদের কি কোশ্চেন করছে এটা আমার জানার প্রয়োজন নেই। যতদূর চাচ্ছিলাম যে আমি অ্যাভয়েড করতে, যে না শুনি থাক, আমি তো জানি যে কি অ্যান্সার কোশ্চেন করবে বা কি অ্যান্সার আমি জানি, এগুলোর মধ্যে আমাকে থাকতে হবে। সো আমাকে মনে হয় উনি খুবই কম সময় নিচ্ছিল, মনে হয় 45 সেকেন্ডস 50 সেকেন্ডস এর বেশি না। তো আমি গিয়ে দাঁড়ালাম। তো আমি যাওয়ার পরে মনে হয় আমাকে 30 সেকেন্ডের মতো ওয়েট করিয়েছে। উনি বললো যে প্লিজ জাস্ট আ মিনিট বলে উনি কতগুলো পাসপোর্ট দেখলাম রাবার দিয়ে পেঁচাচ্ছিল, কিছু দেখছিল। আবার আমার দিকে তাকিয়ে বললো প্লিজ ওয়েট সাম টাইম। বললাম ইটস ওকে, নো প্রবলেম। হেসেই বললাম, আমি টোটালি কনফিডেন্ট ছিলাম, কোন রকম মানে টেনশন বা হেজিটেশন আমার মধ্যে ছিল না। আমি খুবই কনফিডেন্ট ছিলাম, কারণ আমি আমার কোর্স সম্পর্কে, আমার ইউনিভার্সিটি সম্পর্কে, প্রফেসর সম্পর্কে, আমার ফিউচার প্ল্যান, কান্ট্রিটাই, এভরিথিং আমার একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আমার কোনো জায়গায় কোনো মানে অ্যান্সার জানা নাই এরকম কিছু ছিল না। তো আমি খুবই কনফিডেন্ট ছিলাম। তো আমাকে ফার্স্ট কোশ্চেনই করলো, উনি একটু আস্তেই কথা বলেন, যে ওয়াই দিস ইউনিভার্সিটি। একদম ফার্স্ট কোশ্চেনই এটা ছিল। তো আমি ওই ভাইয়ার মতো, যে আমি কিন্তু শিখেছিলাম যে ইটস এ টপ পাবলিক ইউনিভার্সিটি, আমি কিন্তু এটা বলিনি। আমি চিন্তা করলাম যে আমি শর্টকাটে একদম মেইন থিমটা বলবো শুধু। হ্যাঁ, যে এই কোর্সটা আসলে আমার ফিউচারে কি কাজে লাগবে ওটা আমি বললাম, আমার কি রিলেটেড কিভাবে ওটা বললাম, যে এই ইউনিভার্সিটিতে এই কোর্সটা দিচ্ছে, সো এই কোর্সটা আমার লাগবে। মানে মোটামুটি গুছিয়ে মনে হয় কতক্ষণ 15 সেকেন্ডস এর মধ্যে আমি অ্যান্সার দিয়ে দিছি ফুল। আমার কোনো মামলিং ছিল না, কোনো হেজিটেশন ছিল না, কোনো কণ্ঠে কোনো বা আমি হাসি মুখে কথা বলেছি, বাট উনি একবারও তাকায়নি আমার দিকে। এবং আমি বলেছি যে গুড আফটারনুন অফিসার, হাউ আর ইউ ডুইং টুডে। আমি খুব সুন্দর করে লাউডলি বলেছি, উনি কোনো অ্যান্সারই করেননি, একদমই না, পুরো সাইলেন্ট ছিলেন। ঠিক আছে, আমি এটাকে করলাম, নর্মালি নিলাম, ঠিক আছে, হয়তো এতটা সময় নাই ওনাদের। এটা ছিল ফার্স্ট কোশ্চেন। তারপরে সেকেন্ড কোশ্চেন আমাকে করলো যে ওয়াই ইউ নিড দিস ডিগ্রি রাইট নাও। তো এই কোশ্চেনটা আমি আসলে অনেক ভালো করেই প্রিপেয়ার করেছিলাম, যে আমার ফিউচারের সাথে, প্রেজেন্ট সিচুয়েশনের সাথে রিলেট করে আমি বেশ মানে কোশ্চেন অ্যান্সারটা আমি বেশ বড়ই করে রেডি করেছিলাম, বাট অত বড় আমি বলিনি। ওটাও আমি শর্ট করে বলেছিলাম যে আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ক্যারিয়ার। আমি জানি ভাইয়ারা জানে আমার অ্যান্সারটা, হয়তো বলতে চাচ্ছি না। তারপরে সুন্দর করে বললাম। তারপরের কোশ্চেনটা ছিল হু ইজ স্পন্সরিং ইউ। তো ওটাও আমি সুন্দর করে গুছিয়ে বললাম। বলার পরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো উনি কম্পিউটারের দিকে, মনে হয় 10 সেকেন্ডস হবে। তারপর বললো সরি, আই ক্যান রিভিউ ভিসা দিস টাইম। That's it, আর নাথিং এলস।
আমার তো ইন্টারভিউ ছিল কালকে 2:15 বাজে। তো মোটামুটি আমি 12:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তারপর তো গেটের সিকিউরিটি বলতেছিল যে এতক্ষণ আসেন না, 1:45টার দিকে, আপনাদের যেহেতু 2:15টায় 1:45টার দিকে সিরিয়ালে দাঁড়ান। কালকে আবার রাশও প্রচুর ছিল, কালকে অনেক ক্যান্ডিডেট মনে হয়, জানি না, যাই হোক হতে পারে। তো 1:45-এর দিকে যখন আমরা গেলাম তো সিরিয়ালে ঢুকলাম। তো তারপর তখন আপনার ওখানে সবকিছু ফর্মালিটিস করে প্রথমে ওই তো গেটে ওই যে পাসপোর্ট চেকিং জাস্ট দেখে, কনফার্মেশন চেক টেক কিছুই করে নাই, অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, পাসপোর্টে জাস্ট স্টিকার মেরে আমি ভিতরে ইন্টার করলাম। তো ওদিকে যা যা ফর্মালিটি করে আমাকে 3 নম্বর কাউন্টারে পাঠালো ফার্স্ট চেকের জন্য। তো ওখানে বললো যে I-20 দেখে বললো যে আপনার I-20 তো নাই। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ। আচ্ছা 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 আচ্ছা, সরি সরি। তো তখন বললো যে আপনার কিন্তু যদি ওই যে সেম মেহেদী ভাইয়ের মতো যে যদি হয় বা ইসের বা ভিও অফিসারকে বলবেন যে I-20 কিন্তু এখনো ইস্যু হয় নাই বা হবে বা এটা। আমি বলছিলাম যে আমার অফার লেটার আছে এবং ইমেল কনফার্মেশনও আছে, আমার ডিএসও বলতে আর কি মানে ইনফর্ম করছে ভিসা কনফার্ম হইলে করে দেবে। তো ওরা ওগুলা কিছু আর বললেন, ঠিক আছে আপনি ওটা বলে দেন। তো তারপর ওই যে বেঞ্চে বসলাম, তো তারপর ওই যে ফিঙ্গার নিল, আমেরিকান লেডি ছিল, জাপানিজ বা চাইনিজ বংশোদ্ভূত, যাই হোক, ওখান থেকে ফিঙ্গার টিঙ্গার নিয়ে আমি ওয়েট করলাম। তো প্রথমে বলতেছিল যে হয় 8 নম্বর কাউন্টারে যাওয়ার জন্য, তো বাট 8 নম্বর কাউন্টারে আর ছিল, ওখানে রাজপথ ছিল, আমাকে এলো 11 নম্বর কাউন্টারে পাঠাই দিল। তো এটা তাও প্রায় সময় কখন 8 নম্বর পৌঁছে ছিল, তো 11টা, মানে 11 বলছি, প্রায় 2:15 তখন পার হয়ে গেছে, অলমোস্ট 2:30টার কাছাকাছি, এবং তখন শেষের দিকেই। তো 11 নম্বরে ছিল, আমি দেখলাম ওখানে প্রায় মোটামুটি 6-7 জন আমার সামনে ছিল। তার মধ্যে থেকে কিছু ফ্যামিলি ভিসাও ছিল, ফ্যামিলি ভিসা মনে হয় একজনই ছিল, মানে ওনার প্যারেন্টস, আর 4 জন স্টুডেন্ট ভিসা ছিল, আর একজন মনে হয় টুরিস্ট ভিসা। তার মধ্যে থেকে প্রথম এলো একজন মেয়ে দাঁড়ালো, ওকে রিজেক্ট করলো। আমি তো যেহেতু পিছনে সিরিয়ালে ছিলাম, আমি বুঝতে পারছিলাম না কি কোশ্চেন ছিল, বাট পরে আরেকটা মেয়ে ওর পিছনে দাঁড়ালো, ওকে অ্যাপ্রুভ করলো। এবং ওর ইউনিভার্সিটিটা মনে হয় ভার্জিনিয়াতে মোস্ট প্রবাবলি ছিল, আর ওর ভাইও হলো ইউএসএ সিটিজেনশিপ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমেরিকান হলো মাইক্রোসফটে জব করে। তো ওকে বললো যে, এবং ডিও অফিসারও ইনশিওর করলো যে তুমি কি তোমার ভাইয়া মাইক্রোসফটে জব করে, ও মানে ওকে ডবল আবার বলতেছে যে তুমি ভাইয়া থাকে মনে হয় অন্য স্টেটে, ওই বললো যে আমার তো এখানে উঠবো। তারপর ওরা ওই যে I-20 ইস্যু নিয়ে ডেট নিয়ে ছিল যে তোমার কিন্তু I-20 সাবমিশন ডেট কিন্তু তোমার অলরেডি ক্লাস শেষ হয়ে গেছে, তোমার নতুন কিন্তু দিতে হবে। তো ওই আবার বললো যে আমার মেল কনফার্মেশন আছে। ওই মেয়েটা তখন আবার ফাইল থেকে তখন বলে রিয়েলি, তো মেয়েটা ফাইল থেকে আর ওই যে ইমেল কনভারসেশন দেখালো, তখন ওই বললো যে ঠিক আছে এটা ওকে আছে, বাট ইউএসএ অ্যাভিয়েশন মানে ইউএসএ এয়ারপোর্টে কিন্তু মেল দিয়ে হবে না, ওখানে কিন্তু তোমার নতুন I-20 থাকবে 22-এর। তো তারপর অনেকক্ষণ কম্পিউটার টাইপিং করবো, বললো যে ওকে কংগ্রেচুলেশন, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা, তুমি ওই যে ভিএফএ I-20 আপডেট I-20 নিয়ে তারপর তুমি পাসপোর্ট নিয়ে দিতে। তো মোটামুটি তাহলে একটা মানে পজিটিভ সাইন ছিল যে অ্যাটলিস্ট একজন অ্যাপ্রুভ পাইলো। তারপরে ওই যে একজন সিনিয়র পার্সন ছিল, উনাকে বেশি একটা কোশ্চিন করলো না, মানে কিছু কোশ্চিন 1-2টা করলো পাইছে, ওই যে বললাম তো ওটার টুরিস্ট পারপাসে গেছিল, উনারে রিজেক্ট করে দিল। তারপরে সিরিয়ালি আমি ছিলাম, আর ওই যে আমার ভিসা অফিসার ছিল, কাউন্সিলর, উনি আমেরিকান ছিল, পিওর আমেরিকানই, কত এজ লাইক 30 বা 32 এরকম রেঞ্জের ছিল। তো প্রথমে আমি বললাম যে গুড নুন, তারপর আমার ওই যে পাসপোর্টটা দিলাম আর আইডেন্টিটিটা চাই নিলাম, আমি আইডেন্টিটির সাথে সাথে দিলাম। ফার্স্ট কোশ্চেনই করলো হোয়াই দিস ইউনিভার্সিটি।
হ্যালো, একটু নার্ভাস ছিল ভাই, ওটা তো স্বাভাবিক, বাট আমার মনে হয় না আমার অ্যান্সারে কোরকম নার্ভাসের হলো সিমটম ছিল কিনা ভাই। এক্স্যাক্টলি সিচুয়েশন অ্যান্সার তো এখন আমি তো বলতে পারবো না, বাট ফ্রম মাই পার্সপেক্টিভ বা ওপিনিয়ন থেকে মোটামুটি স্যাটিসফ্যাকশন ছিল। যে অত যে মামলিং ছিল বা হলো খুব দ্রুত ওরকম না। আমি দুইটা হলো বললাম যে আমার এই বলছি যে কোর্সের কারণে ইউনিভার্সিটি নিয়েছি আর এসএসসি নিয়েছি। আমি যখনই বলতে যাব যে আমি স্কলারশিপ পাইছি বা এটা অ্যাডভান্স কন্টেন্টের জন্য এক্সচেঞ্জ করে দিল, দিয়ে বললো যে হাউ মেনি ইউনিভার্সিটি ইউ হ্যাভ অ্যাপ্লাই। তারপর আমি বললাম যে এটা ছাড়া যে যে ইউনিভার্সিটি আমার ছিল। তারপর বললো যে তোমার ইউনিভার্সিটির লোকেশন কোথায়। আবার আমি বললাম যে এটা ওয়াইও স্টেটে ডেট্রয়েটে 360। না বলছে ওকে। তারপর বললো যে ওকে হু উইল পে। আমি বললাম যে মাই প্যারেন্টস উইল বি দ্য মেজর স্পন্সর। স্পন্সর তারপর বাবার কথা বলতে গেছি। আমি ইনকাম আমি বলবো মে আই ফার্দার, মানে হলো জাস্ট প্রফেশনটা বলছি। পরে যে আমার মাদার্স এর ইনক্লুড করবো কিনা বলছে সরি হ্যালো দিস ওয়ান আই কান্ট অ্যাপ্রুভ নাও। এই যে ডকুমেন্টটা যে কাগজটা দিয়ে দিল, বললো বেটার লাক নেক্সট টাইম। এই হলো সিনারিও ওভারঅল আর কি। সুমন ভাই, আসলে আপনি ভিসাটা ডিজার্ভ করেন, আপনার প্রিপারেশন ভালো ছিল, বাট ব্যাড লাক আসলে। সো আমরা এই টোটাল জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আপনার কোশ্চেন সবকিছু আমি নোট করেছি। এখন হচ্ছে আমরা হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান স্যারের কাছ থেকে ওনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা নিব। স্যার কি শুনতে পাচ্ছেন? মনিরুজ্জামান স্যার। জি, শুনতে পাচ্ছি। ওকে স্যার, সবার মতোই আর আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন, আসলে ওদিন আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ধন্যবাদ সকলকে, কাফি ভাইকে ধন্যবাদ আমাকে ইয়ে করার জন্য। আসলে গতানুগতিক সবাই যেরকম, আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। আমার তো ছিল দুইটা, 12:30টার দিকে লাইনে দাঁড়িয়ে আছি, যেতে যেতে 1:30টার মধ্যে আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম। তো যথারীতি ফিঙ্গারপ্রিন্ট সবকিছু করে ওই ওয়েটিং রুমে বসেছিলাম। আমি নার্ভাস ছিলাম না, নর্মালি কনফিডেন্স ছিল। হলে হবে, না হলে নাই। আমার নিয়ে এটা নিয়ে ওরকম মানে ইয়ে ছিল না যে হইতে পারে না হইতে পারে, এটা নিয়ে আসলে যা হোক আল্লাহ রিজিকে যা রাখছে রাইট। কনফিডেন্স ছিলাম, নার্ভাসও ছিলাম না। তা ওয়েটিং এর রুমে বসতে বসতে দেখলাম যে ওই দিন 3টা কাউন্টার থেকে ইয়ে করেছিল, মানে ইন্টারভিউ নিচ্ছে। 9, 10, 11 বন্ধ ছিল আর 12। 9 নম্বরে ছিল একটা ছেলে, 10 নম্বরেও একটা ছেলে ছিল, মেয়ে ছিল। 11 নম্বর বন্ধ, 12 নম্বর একটা ছেলে। তো ওই মেয়ে যেটা ছিল ওখানে দেখলাম ভিজিট ভিসা কয়েকজন দাঁড়িয়েছিল, ওদেরকে আবার খুব সুন্দর করে ওই 10 নম্বর কাউন্টারে মেয়েটা ভালোই ভিসা দিচ্ছে। তো আমাকে দিতে 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 লাস্টে আমাকে গিয়ে পড়লাম 12তে। 12তে ছিল একজন ইয়ে ছিল, ছেলে ছিল, উনি আমেরিকান, টাকলা। অন্য সবাই দেখলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ নেয়, উনি বসে বসে ইন্টারভিউ নিতেছে। তো গেলাম, আমার সামনে 2জন ছিল, 2জনই রিজেক্ট করলো। পরে আমাকে ডাকলো, আমি দাঁড়িয়েছিলাম, বললো যে প্লিজ কাম। আসার পরে স্টার্টিং এ হোয়াই দিস ইউনিভার্সিটি বলবো 10 সেকেন্ড না 15 সেকেন্ড বলার পরে সাথে সাথে আবার প্রশ্ন ঘুরে নিছে, আপনার কি এর আগে কোনো ট্রাভেল হিস্ট্রি আছে? তো বললাম আমি সৌদি আরবে ছিলাম, সৌদি আরব গিয়েছিলাম হজ করার জন্য, আমার ফ্যামিলির সবাই গিয়েছিলাম। তো বলার পরে বললো যে হু ইজ ইউর স্পন্সর? বললাম যে আই এম সেলফ স্পন্সর। পরে বললো কে? পরে বললো যে কে? তখন বললাম যে সেলফ স্পন্সর, আমি নিজে স্পন্সর। হ্যাঁ, বললাম যে আমি নিজে স্পন্সর। পরে বললো আচ্ছা ঠিক আছে। এরপরে বললো আপনার টিউশন ফি কত জিজ্ঞেস করা, তো বললাম এত। তারপরে বললো আপনার মান্থলি ইনকাম কত? তো মান্থলি ইনকাম বললাম যে $3000। তো বলার পরে এসে একটু কনফিউজড। পরে কি করেন আপনি? পরে আমি বললাম যে আমি সরকারি জব করি, ভালো একটা সরকারি জব করি। বলছে গুড, খুব ভালো একটা সরকারি জব করেন, গুড বলছে। বলার পরে আবার একটু ইয়ে করলো, তারপরে বললো যে রিজেক্ট করে দিল। আর এই হলো অবস্থা। তারপর আর কিছু হয় নাই, কারণ আমি আবার ওইখানে বলার পরে যে ক্লারিফিকেশন করবো যে আমার $3000 কিভাবে ইনকাম, ওইটা স্যালারিতে ছিল $1,1000, কিন্তু আরগুলা যে বলবো ওই সময়টা আমাকে দেয় নাই যে আমার আর $2000 কোথা থেকে ইনকাম আসে। ওইখানে রিজেক্ট হয়ে গেছে। এবং মেন যেটা হলো উনি খুব ফাস্ট কোয়েশ্চেন করছে, তো একটার পর একটা শেষ করতে না করতে আরেকটা
দেখা গেলো আমিও কেস করছি, কিন্তু মানে ওই ওনার স্পিডের কারণে আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি সবগুলো ডেলিভারিও দিতে পারিনি আমার যতটুকু মনে হয়েছে। আর যতটুকু মনে হয়েছে উনি এই গভর্নমেন্ট চাকরি করে $3,000 ইনকাম, এটা শুনে সে একটু কনফিউজড হয়েছে আর কি। কিন্তু আমার তো চাকরি ছাড়াও তো আরো কিছু আছে, ওটা বলার সুযোগ দেয়নি যে আমি পাশাপাশি অন্য পার্ট টাইম কিছু করি, ডিজাইন করি, অথবা আমার হাউস রেন্ট থেকে কিছু ইনকাম আসে, এটা বলার মানে আর সুযোগ পাইনি আর কি। এই হলো অবস্থা। থ্যাংক ইউ স্যার আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এখন একটা জিনিস আর কি আমি জানতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে যে মানে আপনার যে এনভায়রনমেন্টটা ছিল চারপাশে বা আপনি ওখানে যেটা দেখে আসছেন, আমরা এখানে যেভাবে ইন্টারভিউতে আপনার প্র্যাকটিস করি, যে কোশ্চেন গুলো আপনাকে করি, এর বাইরে কি কোনো কোশ্চেন আপনি কি দেখছেন যে তারা করছে, কিংবা আপনার আশেপাশ থেকে শুনতে পাইছেন এরকম? না ওই যে গতানুগতিক যে কোয়েশ্চেন ছিল ওইগুলাই। আমরা তো তাই এখানে অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করি, এখানে হাতে গোনা যে কয়েকটা কোয়েশ্চেন আছে সর্বোচ্চ 10টা কোয়েশ্চেনই ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞেস করে, বেশি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে নাই। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি আপনার কোশ্চেন গুলো সবাই নোট করেছি, ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো একটু পর। এখন আরেকটা এক্সপিরিয়েন্স নিব আর কি, হচ্ছে মিস্টার আরমান হোসেন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? সবার মতো আপনার এক্সপিরিয়েন্সটাও নিতে যাচ্ছি। আপনার যতটুকু ইনফরমেশন শেয়ার করা সম্ভব আপনি শেয়ার করবেন। আমরা এই এক্সপিরিয়েন্সটা আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করব, যেন আপনার এই এক্সপিরিয়েন্স থেকে ফিউচারে যারা ক্যান্ডিডেট থাকবে তারা যেন ইনফরমেশন গুলো জানতে পারে, আপডেট এমবাসির ভিতরে কি হচ্ছে এবং কি ধরনের কোশ্চেন করতে পারে, তারা ওইভাবে প্রিপারেশন নিতে পারে। দ্যাটস ওয়াই। ওকে, আমার ইন্টারভিউ ছিল দুইটাই, তো একটা সমস্যা হয়ে গেছিল, আমি একটা জিনিস নিয়ে কনফিউজ ছিলাম, এটা হচ্ছে ফোন নিয়ে যাওয়া কিনা ভিতরে। তো ওই দিন না, এর আগের দিন রাতে আমি একটা পোস্ট দেখছি ফেসবুকে, একজন পোস্ট দিয়েছিল ফেসবুকে ফোন নিয়ে মানে এমবাসিতে ফোন নিয়ে যায় কেন। তো আরেকজন কমেন্ট করলো, বললো যে ভিতরে লকার আছে এরকম এরকম, তো লকারে রাখা যায় ফোন। আমিও ফোন নিয়ে গেছি, আমার সাথে কেউ যায় নাই ওই দিন, সবাই একটু ব্যস্ত ছিল আশেপাশে। এমনি যদি জানতাম ইমার্জেন্সিতে ফোন রাখা যায় তাহলে আমি ঠিকই কাউকে নিয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, প্রথমে লাইনে দাঁড়াইছি, তো এখানে ওই যে বাইরে মাইক দিয়া বলতেছিল যে যাদের ফোন আছে বাইরে রেখে যান। তো ওনারে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি তো ফোন নিয়ে আসছি, এখন কি করবো। উনি আমি একদম রুড ভাবে কথা বলছে, একটু যেমন বলছে যে ফোন আপনি জানেন আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে একটু প্রথমে যখন ওই যে সিল লাগায় পাসপোর্টের ভিতরে দিয়ে, মানে কি বলে এটা, ওই সিলটা যখন পাসপোর্টের পিছনে লাগে তখন DS-160, হ্যাঁ DS-160 ইয়াটা পাসপোর্টের পিছনে যখন সিল লাগে তখন ওদেরকে বলছি। পরে ওরা বলতেছে, আমি ওদেরকে রিকোয়েস্ট করছিলাম যে ফোনটা রাখবেন কিনা, পরে বলতেছে আমরা এগুলো রাখবো না। আচ্ছা, তারপর আমি একটু বের হয়েছি, বের হয়ে বাহিরে একদম টোটালি আননোন একজনের কাছে আমি বলছি ভাই ফোনটা রাখেন। আমি বের হয়ে অন্য কারোর অন্য কারোর ফোন দিয়ে আমি নাম্বারে ফোন দেবো, তখন আমার দিয়ে দিলাম। পরে উনি রাখছেন, একটা ভদ্রলোক, ওনার সাথে আরেকজন ইন্টারভিউ দিতে যাচ্ছিল, তো কনফার্ম হয়েই দিছি আর কি। আচ্ছা যাই হোক, তারপর গেলাম ভিতরে, তারপর আরেকটা লাইনে দাঁড়াইলাম, তারপর এরকম চেক টেক করে সবকিছু ভিতরে গেছি। ভিতরে এনভায়রনমেন্ট মোটামুটি ভিসা দিচ্ছিল, এরকম না যে দিচ্ছিল না। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখন বসছি লাইন করতেছিল তখন দেখতেছিলাম মানে মানে আমি যে কাউন্টারে পড়বো ওই মানে আগে তো জানতাম না কোনটাতে পড়ি, একটাতেই সবচেয়ে বেশি রিজেক্ট। মানে উনি দেখলাম যে কি বলে টুরিস্ট ভিসা অনেক রিজেক্ট করতেছে, ফ্যামিলি একটা ফুল ফ্যামিলি দাঁড়াইছিল। তো ভিতর থেকে একটা ইয়া আসছিল যে এটা অ্যাভয়েড করবো, কিন্তু দেখা গেছে আমি একা, ওই উনি যিনি দাঁড়ায় থাকে ভলেন্টিয়ার, উনি আমাদের যেটা বলছে মানে ওই লাইনে আমার সামনে 3 জনের মতো ছিল। তো প্রথমে একজন স্টুডেন্ট ওনার রিজেক্ট করছে, ওনার ইন্টারভিউটা আমি শুনতে পারিনি কি কি কোশ্চেন করছে প্রথমে। তারপর গেল আরেকজন, তারপর গেছে ওনার হাজবেন্ড মেবি ইউএসএ থাকে স্টুডেন্ট, উনি স্পাউস ভিসার জন্য গেছে আর কি। তো উনি অনেকক্ষণ ওনার অনেক টাইম নিয়েছে, কি কি জানে করলো, পরে লাস্টে রিজেক্ট করে দিল ওনারও। এরপরে আমার সামনে যিনি ছিল ইমিডিয়েট, উনি হচ্ছে শিপের কোন একটা মানে নর্মাল, উনি একদম নর্মালি ওনার সাথে বাংলাতে কথা বলতেছিল যে আপনি কি কাজ করবেন। উনি বলতেছিল আমি যে শিপের ক্লিন করি, এগুলার কথা জিজ্ঞেস করতেছিল। তো এটা জিজ্ঞেস করতেছিল, পরে দেখলাম যে ওনারও অনেক টাইম নিছে। টাইম নেওয়ার পরে দেখলাম যে ওনারে ভিসা দিয়ে দিল। তো আমি আর ওই সময় আমার একটু কনফিডেন্স ভালো হয়েছিল যে সামনে একজন উনি ঠিক মতো বাংলাতেও বলতে পারেন সবকিছু বোঝায়, তাও ওনারে ভিসা দিয়ে দিচ্ছে। তো আমার আসলে কি বলে কনফিডেন্স একটু ভালো হয়েছিল। এরপরে ওই সময়টা, এর আগে তো দেখেছি অনেক রিজেকশন,
তো তারপর গেলাম, যাওয়ার পরে প্রথমে গ্রিটিংস দিলাম, পরে উনি গেল। প্রথমে কোশ্চেন করে নাই, প্রথমে পাসপোর্ট I-20টা থেকে উনি পিছিয়ে থেকে কিছু দেখতেছিল, প্রায় 30 সেকেন্ডস এর মতো কি জানে দেখলো। তারপর I-20 হাতে নিয়ে আমার প্রথম জিজ্ঞেস করলো ওয়াই বেথেন্টিক ইউনিভার্সিটি। তো পরে আমি এটা অনেক সুন্দর করে বলছি, একদম মানে নর্মাল। আমি তো ইয়াতে মকের মধ্যে অনেক একটু জোরে স্পিডে বলতাম, কিন্তু ওই দিন একটু চেষ্টা করছি যত ন্যাচারাল বলা যায়, এই জন্য এটা সুন্দরভাবে বলা শেষ করছি। শেষ করার পরে তারপর আমি দেখতেছিলাম উনি হাতে পাসপোর্টটা চেক করতেছিল, ইন্ডিয়ার যে ভিসাটা আছে ওইটা দেখতেছিল, ডেট দেখতেছিল। তখন আবার জিজ্ঞেস করছে হুইল বি ইয়োর স্পন্সর, এগুলো। তো তারপর এটা যখন বলতে, এটাও আস্তে আস্তে বলতেছিলাম, এত ফাস্ট বলার ট্রাই করতেছিলাম, রিল্যাক্সে থেকে বলার ট্রাই করতেছিলাম। তো বলতেছি, একদম শেষ করতে পারি নাই, একদম লাস্ট মানে মান্থলি ইনকামটা এত বলছি, ইয়ারলিটা একটু তো বলবো লাস্ট। এটা বলার আগেই বলতেছে সরি ইয়াং ম্যান, আই ক্যান নট অ্যাপ্রুভ ইউর ভিসা টুডে, প্লিজ হ্যাভ এ বেটার লাইফ নেক্সট টাইম, এরকম বলছে। তারপর আমিও থ্যাংক ইউ বলে চলে আসছি আর কি। এটাই এক্সপিরিয়েন্স ছিল। তো আরমান হোসেন ভাই, আপনার মাত্র 2টা কোশ্চেন করছে আপনাকে? হ্যাঁ, 2টা কোশ্চেন। আর আমার সময় ম্যাক্সিমাম টাইম উনি I-20 পাসপোর্ট এগুলাই দেখতেছিল, আর একটু জাস্ট পিছিতে প্রথমে দেখলো কি জানে, এগুলাই। আপনার যে আসলে ভালো প্রিপারেশন থাকার পরেও আসলে হয় নাই। আর আপনার ডেটটা তো ইন্টারভিউ ডেটটা তো আমরা নিছি, আসলে অনেক ইয়ে ছিল। আপনার যে আসলে ডিজার্ভ ডেট ছিল, ইনশাআল্লাহ আমরা সেটা আপনাকে ডেলিভারি দিতে পেরেছি। ডেট নিয়ে তো আপনি স্যাটিসফাই আমাদের কাছ থেকে? হ্যাঁ, ডেট দিয়ে স্যাটিসফাইড, কিন্তু আমি যতটুকু মানে আমার ভিসা রিজেকশন হলো, আর আমি যতটুকু বুঝছি আমার হয়তো বা লাগছে যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর জন্য হয়তো বা, কারণ উনি অনেকবার I-20 দেখছে, মানে উনি বারবার I-20 দেখতেছিল, মানে I-20 দেখতেছিল, আর হালকা একটু শুধু দেখছে পাসপোর্ট। তো আমার এই যতটুকু লাগছে এই ইউনিভার্সিটির জন্য হয়তো বা রিজেক্ট হয়েছি। রাইট, এই ইউনিভার্সিটি নিয়ে আমি আপনার সাথে অনেকবার এটা নিয়ে কনভারসেশন করেছিলাম, বলেছিলাম আপনাকে যে এই ইউনিভার্সিটিটা আসলে এখন এই মুহূর্তে। না, আমি তো আপনাকে বলছিলাম, আমি ওই যে প্রথমে $200 পাঠিয়ে দিয়েছিলাম, এই $200 পাঠানোর কারণে হচ্ছে আমি এম্বাসিটা ফেস করছি আর কি, নয়তো তো আমি চেঞ্জ করতাম, কারণ যেহেতু আমার ডেট পাচ্ছিলাম না প্রথমে, ভাবছিলাম টাইম ছিল আপনার হাতে। হ্যাঁ, তো পরে ওই $200 ইয়া হয় নাকি, এই জন্য আর কি আসলে দাঁড়াই গেছিলাম। প্রবলেম ইনশাআল্লাহ বর্ষা। ইনশাআল্লাহ আমরা এখন লাস্ট যে ইন্টারভিউটা এক্সপেরিয়েন্সটা নিব, ওনার কাছ থেকে শুনলে ইনশাআল্লাহ এক্সপেরিয়েন্সটা নিব, এবং আপনি হচ্ছেন লাস্ট ক্যান্ডিডেট। এখন আমরা 6 জন মানুষের সাথে কথা বললাম যারা সবাই রিজেকশন পেয়েছেন। সো আপনার কাছ থেকে শুনতে চাই আসলে আপনার ওই দিনের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? জি, আসলে সবার মতোই আমারও রিজেক্ট হয়েছে। সো আমি যদি শুরু থেকে বলি, আমার ইন্টারভিউ ডেটটা ছিল যে 1:30টার দিকে। সো আমি একটু 12টার দিকে এমবেসির কাছে চলে যাই। সো আমি এমবেসিতে এন্টার করার পর মনে করেন যে ফিঙ্গারপ্রিন্টও দিয়েছি। এরপরে মনে করেন যে এগুলো তো সবাই দিয়েছেন, যারা ফেস করেছেন জানেন। সো এটা আসলে আমার 3rd টাইম। সো আমার অনেক ইয়ে ছিল, যে কিছু নার্ভাসনেস ছিল, কারণ প্রিভিয়াসলি আমি 2 টাইম রিজেক্ট হয়েছি। সো এটা আমার জন্য অনেক পেইনফুল ছিল। আর সো আমি যখন দেখতেছি যে এরকম টাকলে একজন ছিল অফিসার, ভিসা অফিসার, আমার যে অফিসার ছিল। সো উনি মানে দেখতেছি যে আমার প্রিভিয়াসলি আমার আগে যারা ছিলেন, মানে স্টুডেন্টও ছিলেন বা ট্রাভেলার অনেক ছিলেন, প্রশ্ন মনে করেন যে 1টা বা 2টা প্রশ্ন করতেছে, আবার খুবই রুড ব্যবহার এরকম লাগতেছে আর কি। মানে একজন মানুষের সাথে একটা কথা বলবো, ওর আনসারটা নিব, পরে আমি একটা ওপিনিয়ন দিব, এরকম সুযোগ দেখতেছি অনেকে পাইতেছে না। তো ওটা দেখার পর আমি কিছু একটা বইয়ে পেয়েছিলাম। তো যাই হোক, পরে আমি চেষ্টা করছি আমি আমার নার্ভাস থাকা অবস্থায় সর্বোচ্চ আনসারটা আমি ডেলিভারি যাতে দিতে পারি। তো তারপর আমি যখন ভিসা অফিসার সামনে গেলাম, আমি গ্রিটিংস দিয়েছি, গুড আফটারনুন বলে। সো উনি আমার উত্তরটা দেয় নাই। সো পরে বললো যে পাস মে I-20 এন্ড পাসপোর্ট। সো আমি দিয়ে দেই। দেওয়ার পর আমাকে বলছিলেন যে হাউ মেনি ইউনিভার্সিটি অ্যাপ্লাইড। আমি বললাম যে কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছিলাম। পরে বললো যে ইউনিভার্সিটিজ লোকেশন, আমার ইউনিভার্সিটিজ লোকেশন সেখানে, ওটা বললাম সেখানেও।
তো এটা বলার পর দেখতেছি যে আমাকে কথা বলে দিচ্ছে, মানে অন্য কোনো প্রশ্নই করে না, এই দুইটা প্রশ্ন আমার জাস্ট করছে। এইখানে তো দেখতেছি অন্যান্য ভাইয়ারা যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলেন, ওনাদেরকে স্পন্সর জিজ্ঞাসা করছে, কোর্স জিজ্ঞাসা করছে, কোর্স সম্পর্কে, আমাকে এগুলাও জিজ্ঞাসা করে নাই। এই দুইটা আমার ইন্টারভিউ সর্বোচ্চ সময়কাল মনে হবে 20 থেকে 25 সেকেন্ড হবে, এরকমই ছিল। তো এই দুইটা প্রশ্ন করার পর আমাকে সরি বলে, সরি স্যার, আই ক্যান্ট অ্যাপ্রুভ ইউর ভিসা। মানে আমি বুঝতেছি না যে কি সমস্যাটা হলো। আর এখানে আরেকজন ভাই বলছিল, মাহাদি ভাই, উনি যে বলছিল যে এটা মনে হয় ওনারা প্রিভিয়াস ডিসিশন নিয়ে নেয়। আর এটা আমার কাছে মনে হয় এরকম হতে পারে যে ওনারা হয়তো নিয়ে নেয়। আর আমার তার টাইম যেহেতু ছিল, আমার ভালো একটা অ্যামাউন্টের একটা স্কলারশিপ ছিল, এরপরে আমার ট্রাভেল হিস্ট্রি ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্ডিয়াও ছিল। তো ওভারঅল মিলে বলবো আসলে ব্যাড লাক আমার। আর অনেক, আর এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন, হয়তো হতে পারে এটা হচ্ছে একটা বিজনেস হতে পারে ইউএস এমবাসির। কারণ হচ্ছে যে একটা স্টুডেন্টের সাথে কথা বলে প্রোফাইল না জেনে এটা মনে করেন যে 20 থেকে 25 সেকেন্ড, বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এই নিয়ে 3 টাইমস ফেস করছি। প্রিভিয়াসলি 2বার ঠিক আছে, আমার কিছু লেটিংস ছিল, ওগুলা করতেছি, কিন্তু এইবার আমি সম্পূর্ণ লেটিংস ফিল আপ করে অ্যাজ ইউজুয়াল সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করছি আর কি। তো এই ছিল ভাই আমার এক্সপিরিয়েন্স। আসলে এটা কি ফুললি আনসার আপনি দিতে পারছেন? জি জি, আনসার দিতে পারছে। একটু মানে কয়টা ইউনিভার্সিটিতে, আমার ইউনিভার্সিটি নামগুলা বলছি, পরে বলছে যে সেকেন্ডারি স্টেট ইউনিভার্সিটি, এটা আমার ইউনিভার্সিটি ছিল। তো বলছে যে ইফ ইউ আর গোয়িং টু সেকেন্ডারি স্টেট ইউনিভার্সিটি, টেল মি ইউর লোকেশন, ইউনিভার্সিটি লোকেশন। তো ওটা বললাম, আমার I-20 যেটা ছিল ওটা বললাম। বলার পর মনে করেন যে 5 থেকে 6 সেকেন্ড মনে করেন ডিএস এর দিকে তাকাইতেছে, পরে মনে করেন যে বলে যে সরি স্যার, আই ক্যান্ট অ্যাপ্রুভ ইউর ভিসা। তো এটাই কি বলে দিয়ে দিছে। ব্যাড লাক জুবাইর ভাই। রিফিউজ লেটার আমি আপনাকে ডেলিভারি দিছি, কতদিন টাইম নিছিলাম? আমার বেশি টাইম নেই না, ওটা 15 দিনের ভিতরেই আপনি দিয়ে দিয়েছিলেন নাকি, পরে মনে করেন ইয়ার করছি আর কি। ওকে, সো আসলে যখন এই ডেট গুলো আমরা ম্যানেজ করে দিই না, আমরা যে কষ্টটা করি ডেটের পেছনে, যখন আপনারা ডেট পান, ইন্টারভিউতে যান, আমরা কিন্তু আসলে তখন করি যে না, আমার এই স্টুডেন্টটা যেন, বা আমার এই ভাইটা যেন, বা আমার এই সিস্টারটা যেন ভিসাটা পায়। সেই জন্য কিন্তু আমরা সবসময় কিন্তু মন থেকে দোয়া করি। আমি আসলে আপনাদের এখন সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই আনমিউট হন, এবং এখানে আমি আছি, আজাদ স্যার আছে। হ্যাঁ, আমাদের এই সার্ভিস সম্পর্কে, আমাদের কাছ থেকে যে আপনারা সার্ভিসটা নিয়েছেন, এইখানে আপনাদের কি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের কমপ্লেন আছে কিনা, বা আপনারা কি মনে করেন যে আমরা যে সার্ভিসটুকু আপনাদের দিতে পেরেছিলাম, এইখানে আমাদের কোনো লেগিংস ছিল আপনাদের ভিসা না পাওয়ার জন্য? আচ্ছা ভাই, একটু সবাই আনমিউট করে যদি শেয়ার করেন। আসলে আমি একটা অ্যাড করতে চাই, Sure, please. বলছিলাম সেটা আপনাদের এখান থেকে, যে আপনাদের কোনো ল্যাকিংস বা শর্টকামিংস এর কারণে আমার ক্ষতি হয়েছে বা আমার এটা আমি জীবনেও বলবো না। আপনারা থ্রু আউট দ্য জার্নি ভালোই হেল্প করছেন সবসময়, আপনাদেরকে পাইছি আমি। হ্যাঁ, বলতে পারেন এটা আমার লাক সম্পূর্ণ, কেন তো হয় না, এই তো হলো না, এটা আমার লাক সম্পূর্ণ, আমার লাক খেলতেছে না, এই আর কি। এটা আপনাদের কোনো ফল্ট নাই এখানে, আপনাদের কোনো, আপনারা যথেষ্ট চেষ্টা করছেন আমাদের জন্য, যথেষ্ট এফোর্ট দিচ্ছেন, আপনারা সবসময় দিচ্ছেন। যখন যাওয়ার আগের দিন আপনি একটা ইন্টারভিউ নিছেন আমার, আসাদ ভাই ঘুমের থেকে উঠে আমার ইন্টারভিউ নিছে, আপনাদের জন্য, আপনাদের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনারা করছেন আমাদের জন্য। কিন্তু আমার ওই লাখের কথা এটাই বলবো। আর হচ্ছে আমি যে আপনাদের এখানে মক দিতাম, যেভাবে মানে ডেলিভারি করতাম, জানি না আমার এগুলো বেস্ট ছিল কিনা, ভালো ছিল কিনা, বাট কালকে যখন ইন্টারভিউতে আমি একটু ফাস্ট ছিল হয়তো আমার অ্যান্সার গুলো বলা, যেহেতু আমার অ্যান্সার গুলো পুরো মুখস্থ ছিল, অনেক তাড়াতাড়ি না, মানে একটু ফাস্ট ছিল তুলনামূলক। বাট আমি এগুলো দোষ দিব না, দোষ হচ্ছে আমার কপালে, এই আর কিছু না। আর আসলে খুবই কিউরিসিটি যে আসলে কি দেখে, কারণ আমরা যখন এখানে প্র্যাকটিস করেছি, যে ভাইয়ারা যে কোশ্চেন করায়, প্র্যাকটিস করাই আমাদের স্টাডি ব্রিজে যে আমরা প্র্যাকটিস করেছি, নট এ সিঙ্গেল কোয়েশ্চেন আউট অফ দিস সিলেবাস, এই যে ভাইয়ারা যে কোশ্চেন গুলা করায়, এর বাইরে একটা কোশ্চেনও নাই এই কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলো আমাদের প্রত্যেকের খুব চমৎকার ভাবে প্রিপেয়ার করা, প্রত্যেকের এখানে আমরা যারা আমি তো পুরো আমার ঠোঁটের আগে মুখস্থ ছিল, লাইক পুরো ঠোঁটের আগে মুখস্থ ছিল, ওয়াই দিস ইউনিভার্সিটি। আমার মানে মানুষের ফিলিংস তো ওরা খেলে লিটারালি, কারণ কালকে আমার এক ভাই ছিল, তো মানে সে বললো ভাইয়া এমনই ভাইয়া, কারণ আমি যদি কোশ্চেনের অ্যান্সার করতে না পারতাম তাহলে বুঝতাম যে না, আমি কোশ্চেন অ্যান্সার করতে পারিনি, আমি মামলিং করেছি, আমার কোশ্চেন অ্যান্সার রেলিভেন্ট ছিল না, ওকে ঠিক আছে, আমাকে রিজেক্ট করেছে, বাট আমি তো প্রবলেম দেখলাম না। এক্স্যাক্টলি মনে করেন যে না, আমাদের সার্ভিস গুলো আরো ডেভেলপ করা দরকার এই সাইট গুলোতে, দেন হচ্ছে আমরা ওই জিনিসগুলো নিয়ে একটু কাজ করব। আপনাদের কাছ থেকে সেটা শুনতে যাচ্ছি যে আপনারা স্যাটিসফাই কিনা আমাদের সার্ভিস নিয়ে। ওকে, প্রথমে আমি বলি, সরি যদি ইন্টারাপ্ট করে থাকি,
মানে রিজেকশনের ব্যাপারে তো সবাই যা বললো, বাট ইন সামারি যদি আমি শর্ট সেকেন্ডে 30 সেকেন্ডে বলি ভাই, যে ইট প্রি ডিসাইডেড। ওই যে আমরা যখন DS-160 সাবমিট করতেছি না, এটা ফুললি প্রি ডিসাইডেড। না হলে ওদের কোশ্চেনের অ্যান্সারের ফিডব্যাক বা অ্যাপ্রোচ কোন ক্যান্ডিডেটকে কেমনে করবে, আমি যে দেখলাম যে আপুটার আর কি অ্যাপ্রুভড হইলো, আর কোশ্চেন প্যাটার্ন আস করা, জিজ্ঞেস করার সময় দেওয়া, আর আমাকে বা আমাদের যে ভাইরা আপুরা আজকে যারা শেয়ার করলেন সবারই যে প্যাটার্নটা দেখলাম সেম, এটা প্রি ডিসাইডেড। আর সরি, সার্ভিস রিগার্ডিং এ আমি যখন এই কোর্স মানে আমি যখন পেয়েছি আপনাদের আসার আগে, হয়তো ভাই কনফিউশন, ভালোই কনফিউশনে ছিলাম, 50% বা 60%, মানে আমার তো 100% গ্রো ছিলাম না যে হয় প্রিপারেশন কেমন হবে ইন্টারভিউ, রিয়েল ইন্টারভিউতে। বাট টু বি দ্য বেস্ট অনেস্ট, 100% শিওর হয়ে গেছিলাম। আর আপনাদের তো বলার অপেক্ষা রাখে না, কত যে প্রেশারাইজ করেছি কাফি ভাইকে লাস্ট 3 দিন ধরে, যে একবার একটা নেন ভাই, এরকম 2বার 3বার করে। ইনশাল্লাহ লাস্টের রাতের দিনও যে যখন গেলাম, মানে লাস্টে আমাদের 4 জনে একসাথে হইলো রিয়েল ইন্টারভিউটা, মোটামুটি কনফার্ম ছিল আল্লাহ অশেষ রহমত যে ভালো কিছু হয়ে থাকবে। তো মানে সার্ভিস রিগার্ডিং এ আমি বলবো যে ইউ গাইজ আর বেস্ট, ইউ গাইজ গিভ দেম বেস্ট এফোর্ট, নাথিং ক্যান কম্পেয়ার দিস অন দিস। আর রেস্ট অফ দেন অলমাইটি আল্লাহ এখন বলতে পারবে কেন আমাদের হইলো না বা কিছু। আর অলরেডি রিজনটা আমি তো বললামই যে কি হইতে পারে বা আমার এক্সপিরিয়েন্স, এই তো, দ্যাটস অল। আমার তো আসলে সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন নাই। আপনারা আসলে যতটুকদের থেকে আমার মনে হয় বেশি সাপোর্ট দিচ্ছেন। আসলে আমি এটাও শিওর যে ভবিষ্যতে যদি ইউএস এর জন্য আরো কোনো প্ল্যান করি আপনাদের কাছে প্রথম আসবো ইনশাল্লাহ। তো এটাই আর কি। ওভারঅল থ্যাংক ইউ সাপোর্টটা করার জন্য। ম্যানেজ তো করে দিয়েছেন ঠিক মতো, সবকিছু তো টাইমলি হয়েছে। তাই এখন হয়তো বা লাকে ছিল না, এই জন্য আর কি। তো এটাই আর কি ওভারঅল। শুধু কাফি ভাইকে না, অবশ্য সবাইকে থ্যাংক ইউ। এতগুলা মক নেওয়ার পরে প্রত্যেক দিনই একটা না একটা ফিডব্যাক দেওয়ার জন্য, ওগুলো আসলে অনেক হেল্পফুল ছিল, যেটা সত্যি কথা। এটার জন্য আর কি, এটাই ফ্রম মাই সেলফ। থ্যাংক ইউ আমরান হোসেন ভাই। আপনাদের সাথে কিন্তু প্রায় 10 মাস 11 মাস এরকম একটা লং জার্নি, এবং কাফি ভাই আমার অনেকগুলা প্রশ্ন অনেক আগে যে এপ্রিল মাসের দিকে মেক করে দিয়েছিল, এবং অনেক সাজেশন শর্ট টাইমে দিয়েছিলেন আরে। হ্যাঁ, এই হলো আমার অবজারভেশন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ স্যার আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সবার জন্যই আমরা আমাদের পক্ষ থেকে সবসময় আমরা ওপেন আছি। যদি যে কোনো মুহূর্তে যে কোনো হেল্প লাগুক ডেফিনেটলি আমাদেরকে নক করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের বেস্ট সার্ভিসটুকু আপনাদের দেওয়ার জন্য। আর আপনাদের যে জীবনের যে স্বপ্নটুকু ইউএসএ যাওয়া, সেটা যেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থেকে আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টাটুকু করে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।